আসসালামু আলাইকুম। ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 প্রথম অধ্যায়ের পার্ট 2-1 ক্লাস। এবং আমি আছি তোমাদের সাথে বরাবরের মতোই সাবির ভাইয়া। তোমরা লাইভে জয়েন করো, আমি লিঙ্কটা একটু তোমাদের শেয়ার করে দিই। আমাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 প্রথম অধ্যায়ের পার্ট 2-1 ক্লাস। এবং আমি আছি তোমাদের সাথে বরাবরের মতোই সাবির ভাইয়া। ওকে, আশা করছি তোমরা সকলে ক্লিয়ার শুনতে পাচ্ছ। আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। নীলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো। তানভীর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তোমরা সকলে জয়েন করো, একটু জাস্ট অপেক্ষা করব। আমাকে তোমরা জাস্ট একটু জানাবা যে ভাইয়া আমার কথাগুলো কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সেই সাথে বোর্ড ক্লিয়ার দিতে পারছো কিনা, আমাকে একটু জাস্ট জানাও। লাবিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ক্লাস, নতুন পর্বের নতুন লাইভ ক্লাস, অনেকদিন পর। জি জি ভাইয়া, অনেকদিন পর তোমাদের সাথে আমার ক্লাস। মুবাশির বলছো ভাইয়া এইবার কি ওয়েবসাইটে ক্লাস নেবেন না? হ্যাঁ নিব ভাইয়া, ওয়েবসাইটে ক্লাস নিব, যেহেতু ফ্রি ক্লাস এটা, যার কারণে হচ্ছে সকলেই যাতে দেখতে পারে, এই কারণে পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। আগামী ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা আমাদের ইয়া থেকে নিব, ওয়েবসাইট থেকে নিব। যে পেইড ক্লাসগুলো আছে সেগুলো সব ওয়েবসাইটে রেকর্ডেড অবস্থায় থাকবে এবং সেখানেই লাইভ ক্লাস হবে। হ্যাঁ, সেখানেই লাইভ ক্লাস হবে। আচ্ছা, তানবীর ভাইয়া বলছো অল ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যেহেতু সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছ তোমরা, আমি জাস্ট একটু তোমাদের জানায় রাখবো যে ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হ্যাঁ, ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, এই যে দুইটা ডিপার্টমেন্ট আমাদের কোর্সে ক্লাস করতে পারবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা শেষ পর্যন্ত। আচ্ছা, এবং ইলেকট্রিক্যালের কোর্স ফি হচ্ছে 1299 টাকা, এবং সেই সাথে ইলেকট্রনিক্সের কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। ঠিক আছে, ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স। তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা কল দিতে পারো 017-929-67755, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোর্সে ভর্তি হতে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, অলরাইট, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব,
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টস 2 সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায় কি বলছে সেগুলো দেখব। তার আগে বলে রাখি এই সাবজেক্টটা হচ্ছে আমাদের মেইনলি আগের যে সাবজেক্টটা ছিল তোমাদের পঞ্চম সেমিস্টারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1, এটা হচ্ছে সেখানকার দ্বিতীয় পার্টের একটা বই। সেখানে তোমরা যে মিটারগুলো সম্পর্কে জানো নি বা যেগুলো মিটারের গঠন প্রণালী কার্যপ্রণালী সম্পর্কে জানো নাই বা সেখানকার যে মিটারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নাই, সেইগুলোর আর কি বাকি অংশটুকু আমাদের এই বইতে দিয়ে দিছে। হ্যাঁ, এই বইতে সেগুলোর বাকি অংশগুলো দিয়ে দিছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি। দেখো প্রথম অধ্যায় ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি। ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি। ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধির কথা আপনি বলছেন? কোন ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধির কথা আপনি বলছেন? আমি এখানে যেটা বলছি, দেখো ইনস্ট্রুমেন্ট বলতে আমাদের যেহেতু মেজারমেন্ট সাবজেক্ট, যেহেতু সাবজেক্টটা হচ্ছে একটা মেজারমেন্ট সাবজেক্ট, মানে যে সাবজেক্টে আমার পরিমাপক ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করা হয়, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে যে ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি। মেজারিং ইনস্ট্রুমেন্টের কি বৃদ্ধি? পরিসর বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরিসর বৃদ্ধি বলতে কি বোঝায়? পরিসর বৃদ্ধি বলতে কি বোঝায়? আমাকে জাস্ট একটু কনফার্ম করো যে তোমরা কি আমার লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি কোনো কিছু আটকাচ্ছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি আটকাচ্ছে? আচ্ছা, দেখো পরিসর বৃদ্ধি বলতে কি বোঝায়? পরিসরের ইংরেজি যে ওয়ার্ড সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ বৃদ্ধি, পরিসর বৃদ্ধি, রেঞ্জ বৃদ্ধি। আমরা সাধারণত যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমাদের বৈদ্যুতিক রাশিগুলোকে পরিমাপ করব, আমরা আসলে কোন কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে বৈদ্যুতিক রাশিগুলোকে পরিমাপ করি তোমরাই বলো। এখানে হচ্ছে অ্যামিটার দিয়ে পরিমাপ করি, ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করি, ওয়াট মিটার দিয়ে পরিমাপ করি, এনার্জি মিটার দিয়ে পরিমাপ করি। তো এই যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো, মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো, এই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে বৈদ্যুতিক রাশিগুলোকে পরিমাপ করতেছি, তাই না? ভোল্ট মিটার দিয়ে ভোল্ট পরিমাপ করতেছি, অ্যামিটার দিয়ে এম্পিয়ার মাপতেছি অর্থাৎ কারেন্ট পরিমাপ করতেছি, তারপর হচ্ছে এনার্জি মিটার দিয়ে শক্তি পরিমাপ করতেছি, ওয়াট মিটার দিয়ে ওয়াট পরিমাপ করতেছি, তাই না? ওকে, আচ্ছা। তো এই যে পরিমাপ করতেছি, তো দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আমরা যদি পরিমাপ করতে চাই, বাসাবাড়ির যেগুলো ভোল্টেজ কারেন্ট পরিমাপ করি, এগুলো সাধারণত কম রেঞ্জের বা কম পরিসরের ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার বা এনার্জি মিটার দিয়ে এগুলো পরিমাপ করা যায়। এখন যদি বড় বড় ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো, পাওয়ার সেক্টরের কথা চিন্তা করো, সেক্ষেত্রে সেখানে কিন্তু কম ভোল্টেজ কম কারেন্ট থাকে না, বা পাওয়ার কিন্তু সেখানে কম থাকে না, সেখানে অনেক ভোল্টেজ, অনেক কারেন্ট, অনেক পাওয়ার থাকে। তো এই এতগুলো ভোল্টেজ, এতগুলো কারেন্ট, এতগুলো পাওয়ারকে পরিমাপ করতে গেলে আমাদের কিন্তু স্বাভাবিক যেগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট, এই স্বাভাবিক মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমাদের কাজ করা যাবে না। কারণ এই স্বাভাবিক মানের যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে যে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমার মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে যে কয়েল থাকে, মুভিং কয়েল, সেই মুভিং কয়েলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা 100%। ধরো তোমার 33 কেভি, হ্যাঁ 33 কেভি লাইনে, 33 কেভি লাইনে তুমি যদি ভোল্টেজ পরিমাপ করতে চাও, সেক্ষেত্রে তুমি যদি স্বাভাবিক যে ভোল্ট মিটারগুলো, সেই ভোল্ট মিটারগুলো দিয়ে যদি পরিমাপ করতে চাও, তাহলে সেই ভোল্ট মিটারটা দেখবা যে মানে তুমি সংযোগ দেওয়ার সাথে সাথেই ব্লাস্ট, একদম পুড়ে যাবে। তো
আমাদের স্বাভাবিকভাবে যে ভোল্ট মিটারগুলো, মুভিং কয়েলের যে ভোল্ট মিটারগুলো বা মুভিং কয়েলের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো হচ্ছে কম রেঞ্জের, কম মানে কম পরিসরের ভোল্ট, কারেন্ট, হ্যাঁ, পাওয়ার, এনার্জি, এগুলো পরিমাপ করার জন্য সাধারণত ব্যবহৃত হয়। তো যদি বেশি মানের ভোল্টেজ, বেশি মানের কারেন্ট, বেশি মানের পাওয়ার পরিমাপ করার জন্য আমরা যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওই ইনস্ট্রুমেন্টগুলো, কোন ইনস্ট্রুমেন্টগুলো, ওই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোর পরিসর বৃদ্ধি করতে হয়। তাহলে আমরা কোন কোন মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি করতে পারবো, এইটা জাস্ট একটু তোমরা প্রথমত দেখো যে আমরা কোন কোন মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিসরটা বৃদ্ধি করতে পারবো। পরিসরটা বৃদ্ধি না করলে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। পরিসর বৃদ্ধি করতে হবে, কারণ এগুলো হচ্ছে যদি আমরা বেশি ভোল্টেজের, বেশি কারেন্টের জায়গায় যদি পরিমাপ করতে চাই, তাহলে স্বাভাবিক ভোল্টমিটার, অ্যামিটার দিয়ে পরিমাপ করা যাবে না। সেখানে বেশি রেঞ্জের, বেশি পরিসরের ভোল্টমিটার বা এনার্জি মানে ওয়াট মিটার বা এনার্জি মিটার বা অ্যাম্পিয়ার মিটার দিয়ে সেটা পরিমাপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে কোন কোন মিটারে আমাদের পরিসর বৃদ্ধি করা যায়, কোন কোন মিটারে আমরা পরিসর বৃদ্ধি করতে পারি। একটু খেয়াল করো, শুরুতে যদি বলি আমাদের অ্যামিটার, অ্যামিটারে আমরা অ্যামিটার দিয়ে আমরা অ্যামিটারের পরিসরটা বৃদ্ধি করতে পারবো, বেশি কারেন্ট পরিমাপ করতে পারবো। তারপর দেখো ভোল্ট মিটার, ভোল্ট মিটারেও আমরা পরিসর বৃদ্ধি করে বেশি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। তারপর হচ্ছে ওয়াট মিটার, ওয়াট মিটারের ক্ষেত্রেও আমরা বেশি মানের পাওয়ারকে আমরা পরিসর বৃদ্ধি করে, রেঞ্জটা বৃদ্ধি করে আমরা ওয়াট মিটার দ্বারা পরিমাপ করতে পারবো। তারপর দেখো এনার্জি মিটার, তাহলে এই যে চারটা মিটার দেখতে পাচ্ছ তোমরা এখানে, অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এনার্জি মিটার, তাহলে এই যে চারটা মিটার, এই চারটা মিটার দিয়ে কিন্তু আমরা এই চারটা মিটারের পরিসর বা রেঞ্জ বৃদ্ধি করে, পরিসর বা রেঞ্জ বৃদ্ধি করে আমরা বেশি মানের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, তারপর হচ্ছে বৈদ্যুতিক শক্তি, এগুলো সব পরিমাপ করতে পারবো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যে আমাদের সাধারণত এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার, এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কি কি উপায়ে বা এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কি কি করলে বা কি কি ভাবে আমরা কি কি উপায়ে আমরা সাধারণত এই পরিসরটা বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, এটা প্রশ্ন তোমাদের হতে পারে যে আমরা কি কি উপায়ে আমরা ইনস্ট্রুমেন্টের পরিসরটা বৃদ্ধি করতে পারি। সাধারণত 6টি উপায়ে আমরা ইনস্ট্রুমেন্টের, মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি করতে পারি। কয়টা উপায়ে? 6টা, 6টি উপায়ে, 6টি উপায়ে পরিসর বৃদ্ধি করা যায়। দেখো, 1 নম্বরে শান্ট, শান্ট, 1 নম্বরে হচ্ছে শান্ট। এই শান্ট উপায়ে আমরা পরিসর বৃদ্ধি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া শান্ট উপায়টা কি বা শান্টটা আবার কি? শান্ট মানেই বুঝি আমরা যে কোনো কিছুকে প্যারালালে সংযুক্ত করা, কোনো কিছুকে কিসে সংযুক্ত করা? প্যারালালে সংযুক্ত করা। তাহলে কোথায় আমরা প্যারালালে সংযুক্ত করব? যদি একটা অ্যামিটারের কথা চিন্তা করো, যদি একটা অ্যামিটারের কথা চিন্তা করো, তাহলে সেই অ্যামিটারের সাথে আমরা যদি প্যারালালে, ধরো যে এখানে একটা অ্যামিটার সংযুক্ত আছে, সেই অ্যামিটারের সাথে আমরা প্যারালালে আরেকটা কি সংযুক্ত করতে পারি? আরেকটা রেজিস্ট্যান্স সংযুক্ত করতে পারি। এখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স যদি সংযুক্ত করি, তাহলে দেখা যাবে যে এই অ্যামিটারের সাথে এই রেজিস্ট্যান্সটা কি অবস্থানে আছে? শান্ট অবস্থানে আছে। কি অবস্থানে আছে? শান্ট অবস্থানে বা প্যারালালে বা আড়াআড়িতে অবস্থান করতেছে। তাহলে মাথায় রাখবা, শান্ট বলতে বোঝাচ্ছে কোনো কিছুকে প্যারালালে সংযুক্ত করা। এটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স। তাহলে অ্যামিটারের সাথে যদি আমি শান্ট রেজিস্ট্যান্সকে সংযুক্ত করি, তাহলে কিন্তু অ্যামিটারের পরিসর বৃদ্ধি করানো যাবে, পরিসর বা রেঞ্জ বৃদ্ধি করানো যাবে।
পরিসর বা কি রেঞ্জ বৃদ্ধি করানো যাবে। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? আমাকে একটু বলো তো কমেন্ট করে যে ভাই এতটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা, রিফাত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখলাম শান্ট, তারপর দেখো, তারপর হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার, শান্ট, মাল্টিপ্লায়ার, তারপর হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার। দেখো, কারেন্ট ট্রান্সফরমার, তারপর হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। তারপর হচ্ছে দেখো এখানে কটা গেল, চারটা, শান্ট, মাল্টিপ্লেয়ার, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার। এবার হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। তারপর হচ্ছে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। এবার আমি একটু করে বোঝাবো তোমাদের। দেখো যেখানে কি বলছে, দেখো শান্ট মানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে শান্ট মানে হচ্ছে প্যারালালে কোনো কিছুকে সংযুক্ত করা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে অ্যামিটারের সাথে একটা শান্ট রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত করলাম, সংযুক্ত করার ফলে সেই অ্যামিটার দিয়ে আমি বেশি পরিমাণের কারেন্ট পরিমাপ করতে পারবো, পরিসরটা বৃদ্ধি করতে পারবো। এটা একটা বিষয়। এবার আসো মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারটা হচ্ছে এখানে হচ্ছে মাল্টিপ্লায়ার বলতে কি বোঝাচ্ছে, মাল্টিপ্লায়ার মানে হচ্ছে গুণ করা। স্বাভাবিকভাবে মাল্টিপ্লায়ার বললেও কি বোঝায়, গুণ করা বোঝায়। তারপরেও আমি তোমাদের একটু দেখাই এখানে যে মাল্টিপ্লায়ার বিষয়টা হচ্ছে এখানে এইখানটায় একটা রেজিস্ট্যান্স থাকবে সিরিজে, সেই রেজিস্ট্যান্সের সাথে একটা অ্যামিটার থাকবে, অ্যামিটার। তো ওই অ্যামিটারের আড়াআড়ি থেকে আমরা যদি এখান থেকে যদি একটা ভোল্টেজ নেই অ্যামিটারের আড়াআড়ি থেকে, তাহলে সেই ভোল্টেজটা হবে আমার ভোল্ট মিটারের ভোল্টেজ। দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে ভি ইনপুট, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। খেয়াল করো, এখান থেকে আমি যদি ইনপুট ভোল্টেজ দেই এই জায়গাটাতে, এটাতে আমি ইনপুট ভোল্টেজ দিলাম। ইনপুট ভোল্টেজ দিলে এবং সেই সাথে আমার এখানে সিরিজে একটা রেজিস্ট্যান্স রাখলাম, সেই রেজিস্ট্যান্সটা কার সাথে রাখলাম, অ্যামিটারের সাথে। এবং অ্যামিটারের আড়াআড়ি থেকে যদি আমি একটা ভোল্ট নিই, সেটা হবে আমার ভোল্ট মিটারের ভোল্টেজ। সেটাই হবে আমার কি, ভোল্ট মিটারের ভোল্টেজ। এভাবেও আমাদের মাল্টিপ্লায়ারের সাহায্যে রেঞ্জ বৃদ্ধি করে আমাদের পরিসরটা বাড়ানো যাবে, মানে রেঞ্জ বাড়ানো যাবে এক কথায়। ওকে, এগুলোর প্রত্যেকটাই তোমরা বিস্তারিত জানতে পারবা, মানে প্রত্যেকটাতে কম বেশি রচনামূলক কোশ্চেন আছে, যে বলছে যে এরকম শান্ট উপায়ে আমাদের অ্যামিটারের সাহায্যে রেঞ্জ বৃদ্ধি করে দেখাও। হ্যাঁ, এরকম প্রশ্ন আছে, দেখতে পাবা তোমরা। তো এইভাবে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আসে। এবার কারেন্ট ট্রান্সফরমারটা কি আর পটেনশিয়াল ট্রান্সফরমারটা কি, দেখো এই দুটো বিষয়। কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে যে অ্যামিটারকে একটি ট্রান্সফরমারের ন্যায় সংযুক্ত করা, বা ট্রান্সফরমারের সাথে একটি অ্যামিটারকে সংযুক্ত করা। যেটা বলছিলাম যে কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে একটা অ্যামিটারকে যদি আমরা একটা ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করি বা এমনভাবে সংযুক্ত করি যাতে ট্রান্সফরমার এবং অ্যামিটার
একই রকমের হয়। মানে বিষয়টা কিরকম আমি তোমাদের চিত্র দিয়ে দেখাই দিই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবা। দেখো কারেন্ট ট্রান্সফরমারের চিত্রটা দেখো। দেখো এইটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে অ্যামিটার, এইটা হচ্ছে আমার ট্রান্সফরমারের ধরো প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। হ্যাঁ, ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। আর এইটা হচ্ছে ধরো আমার সোর্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার সোর্স, এইটুকু হচ্ছে আমার ট্রান্সফরমার। এটাকে কি বলবো আমি? ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের সাথে আবার কি আছে দেখো এখানে, অ্যামিটার। এটা কি? অ্যামিটার। তাহলে ট্রান্সফরমার এবং অ্যামিটারকে একসাথে সংযুক্ত করলে সেখানে কি হবে? সেখানে হচ্ছে আমাদের এটাকে বলা হয় সিটি, মানে কারেন্ট ট্রান্সফরমার। এই পুরোটাকে, এই সম্পূর্ণটাকে বলা হয় সিটি। সিটি মানে হচ্ছে কি? কারেন্ট ট্রান্সফরমার। সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো যে কারেন্ট ট্রান্সফরমারের সার্কিটটা কি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, কারেন্ট ট্রান্সফরমারটা কি প্রয়োজন, মানে কি ধরনের, মানে এটা প্রয়োজনটা কি আমার? ট্রান্সফরমার আর অ্যামিটারটাকে আমরা কেন সংযুক্ত করবো একসাথে, এভাবে সংযুক্ত করবো কেন? কারণটা হচ্ছে আমাদের দেখা যায় যে পাওয়ার সেক্টরগুলোতে, বিশেষ করে পাওয়ার সেক্টরের যে সাবস্টেশনগুলো আছে বা যে গ্রিড আছে, সেখানে আমরা যদি উচ্চমানের কারেন্টকে পরিমাপ করতে চাই বা উচ্চমানের ভোল্টেজকে পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে উচ্চমানের কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে আমার ট্রান্সফরমারের সাথে অবশ্যই অ্যামিটারকে এভাবেই সংযুক্ত করতে হবে। তাহলে আমরা কিন্তু সহজে বেশি মানের কারেন্টটাকে আমরা খুব ইজিলি পরিমাপ করতে পারবো। ঠিক আছে? ট্রান্সফরমারটা এখানে কি কেন ব্যবহৃত হবে? ট্রান্সফরমারটা হচ্ছে আমার কারেন্টটাকে পরিবর্তন করে, এই আমাদের এখানে বেশি ভোল্টেজ, মানে বেশি অ্যাম্পিয়ারের কারেন্টটাকে পরিবর্তন করে, হ্যাঁ, আমার এই অ্যাম্পিয়ারের মধ্যে শো করাবে, মানে হচ্ছে প্রদর্শন করাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি পটেনশিয়াল ট্রান্সফরমার। একই বিষয়, পটেনশিয়াল ট্রান্সফরমারটাও এইভাবেই হবে। দেখো একটু, পটেনশিয়াল ট্রান্সফরমারটা একটু দেখো, খেয়াল করো। এটা হচ্ছে ট্রান্সফরমার। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি? ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটাকে যদি আমি এবার এখানে একটা ভোল্টমিটার দেই, এটা গ্রাউন্ড। হ্যাঁ, ওকে। তো এই যে সংযোগটা, এটা হচ্ছে আমাদের একটা লোডে যাবে, একটা যাবে সোর্সের মধ্যে। হ্যাঁ, একটা লোডের মধ্যে যাবে আর একটা সোর্সের মধ্যে। ধরে নাও এটা হচ্ছে টু লোড, এটা হচ্ছে টু সোর্স বা লাইন। হ্যাঁ, এটা হচ্ছে লাইনের মধ্যে ধরে নাও। ওকে, তো এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে ট্রান্সফরমার আর এইটা হচ্ছে আমার কি? ভোল্টমিটার। এই সম্পূর্ণ ব্যবস্থাকে বলা হচ্ছে কি? পটেনশিয়াল ট্রান্সফরমার, যেটাকে আমরা বলবো পিটি। যেটাকে আমরা বলবো কি? পিটি। যেটাকে আমরা কি বলবো? পিটি বলবো। ওকে, ফাইন। তাহলে পিটি দিয়ে কি হয়? পিটি দিয়ে হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, মানে হচ্ছে যেটা দিয়ে ভোল্টেজ আমরা পরিমাপ করতে পারবো, বেশি পরিমাণে ভোল্টেজটাকে কম পরিসরে নিয়ে এসে সেটাকে আমরা দেখতে পারবো। আর পরিসর বাড়ানোর জন্য এখানে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়। কার পরিসর বাড়ানোর জন্য? এই ভোল্টমিটারের পরিসরটা বাড়ানোর জন্য এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর এই ট্রান্সফরমারটা কি কাজ করে? এখানে ট্রান্সফরমারটা হচ্ছে বেশি মানের ভোল্টেজটাকে কমিয়ে বাড়িয়ে আমাদের এই ভোল্টমিটারে প্রদর্শন করে বা শো করে। ওকে, ঠিক আছে। আর এখানে আছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার।
রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। দেখো রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের মাধ্যমে আমরা কিভাবে রেঞ্জ বৃদ্ধি করতে পারি। ধরো যে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা রেজিস্ট্যান্স, এটা আরেকটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স 1, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের আড়াআড়ি থেকে আমরা যদি একটা ভোল্ট ধরে নেই, এই যে ভোল্টটা ধরে নাও যে দুইটা রেজিস্ট্যান্স আছে একটা লাইনের মধ্যে, আমরা এখানে ইনপুট ভোল্টেজ দিয়েছি, এখানে একটা রেজিস্ট্যান্স R1, এখানে একটা রেজিস্ট্যান্স R2। এই যে R2 থেকে আমরা যদি একটা ভোল্ট, R2 এর আড়াআড়ি থেকে যদি একটা ভোল্টেজ ধরে নেই, সেই ভোল্টেজটাকে আমরা যদি ধরি যে আউটপুট ভোল্টেজ হিসাবে, তাহলে এই ভোল্টেজটাই হচ্ছে আমার মূলত রেঞ্জ বৃদ্ধি করতে ব্যবহৃত হবে। ঠিক আছে, আমার এই ইনস্ট্রুমেন্টের মধ্যে রেঞ্জ বৃদ্ধি করতে ব্যবহৃত হবে। হোসেন মাহমুদ সজীব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তামিম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, দেখো তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। ওকে, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারটা আসলে কি একটু খেয়াল করো। একইভাবে এই চিত্রের মধ্যে দেখো, এই রেজিস্ট্যান্সের জায়গায় হবে ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্সের জায়গায় কি হবে, ক্যাপাসিট্যান্স। এইখানেই, হ্যাঁ এইখানেই ক্যাপাসিট্যান্স হবে। তো এটা ক্যাপাসিট্যান্সটা আমি কি ক্যাপাসিট্যান্স দিলাম, এটা হচ্ছে আমাদের পোলারাইজড, হ্যাঁ নন পোলারাইজড কিন্তু না, পোলারাইজড ক্যাপাসিটর। এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। দেখো কিন্তু তারপর খেয়াল করো, এখানে আরেকটা আমি দিচ্ছি, এই যে এখানে আরেকটা দিলাম, পজিটিভটা নেগেটিভ, এই যে এভাবেই আর কি। হ্যাঁ, এভাবেই আমরা আমাদের ভোল্টেজগুলোকে পরিমাপ করতে পারবো। ধরো যে এখানকার আমার দিল 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, এখানে 1 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। এগুলো জাস্ট বেসিক আলোচনা, হ্যাঁ এগুলো তেমন আলোচনা না, বিস্তারিত আলোচনা না, এটা জাস্ট বেসিক আলোচনা যে কোনটার সার্কিটগুলো কীরকম হতে পারে। যে এখানে শান্টের সার্কিট দেখালাম কিছুক্ষণ আগে, অ্যামিটারের সাথে শান্ট একটা রেজিস্ট্যান্স বসবে, তারপর হচ্ছে মাল্টিপ্লায়ার কীরকম দেখাইছিলাম, কারেন্ট ট্রান্সফর্মার দেখাইছিলাম, ট্রান্সফর্মারের সাথে একটা অ্যামিটার সংযুক্ত হয়, তারপর হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার দেখাচ্ছিলাম যেখানে একটা ট্রান্সফর্মার এবং একটা কি থাকে, একটা ভোল্ট মিটার থাকে, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার কিছুক্ষণ আগে দেখাই দিলাম, সেম চিত্র এরকম চিত্রই হবে। রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার বলার কারণে আমার দুইটা রেজিস্ট্যান্স থেকে যে কোনো একটা রেজিস্ট্যান্সের ধরে নাও ভোল্টেজটাকে ধরে নেওয়া হবে। ঠিক আছে, তারপর দেখা হচ্ছে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। এগুলো কি, এগুলো হচ্ছে ক্যাপাসিট্যান্স, তাই না, ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স। এই যে ক্যাপাসিট্যান্সগুলো থেকে কিন্তু আমরা ভোল্টেজ ধরে নিতে পারবো। ওকে, চলো তাহলে এই অধ্যায়ে একটা প্রমাণ আছে, বেশ কয়েকটা আছে প্রমাণ, আমি শুরু থেকে একটা করে করাই। দেখো আচ্ছা, শান্টের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি বা কাকে বলে প্রমাণ করো যে। ওকে, প্রশ্নটা আমি আগে লিখি। অ্যামিটার শান্টের ক্ষেত্রে দেখাও যে, অ্যামিটার শান্টের ক্ষেত্রে দেখাও যে RSH ইকুয়াল RM ডিভাইডেড বাই n-1। এই যে প্রমাণটা করতে বলছে, এইটা একটু আমরা দেখবো। হ্যাঁ, কার ক্ষেত্রে দেখাতে বলছে, অ্যামিটার শান্টের ক্ষেত্রে দেখাতে বলছে। কার ক্ষেত্রে, অ্যামিটার শান্টের ক্ষেত্রে দেখাতে বলছে। তো অ্যামিটার শান্টের ক্ষেত্রে দেখাতে বলার কারণে আমরা যে কাজটা করব, দেখো আমরা শুরুতে একটা শান্ট অ্যামিটারের সার্কিট নিয়ে নেব, একটা শান্ট অ্যামিটারের সার্কিট নিব। তো তোমরা জানো যে ধরে নাও যে এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স এখানে থাকলো, ভি ইনপুট,
ইনপুট ভোল্টেজ দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যামিটারকে কোথায় সংযুক্ত করে, কিভাবে সংযুক্ত করে, সিরিজে সংযুক্ত করে, তাই না? তাহলে অ্যামিটারকে আমরা এই যে সিরিজে সংযুক্ত করলাম, এদের করলাম। আচ্ছা, তারপর এবার খেয়াল করো, এটা গেল লোডের মধ্যে, কোথায় গেল, লোডে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বলো দেখি তুমি এবার যে কিভাবে আমরা অ্যামিটার শান্ট, মানে কি, কেন আমরা অ্যামিটার শান্ট ব্যবহার করব, কি কারণে, মানে কি জন্য আমরা, অবশ্যই পরিসর বৃদ্ধি করার জন্য বা রেঞ্জ বৃদ্ধি করার জন্য, হ্যাঁ। তাহলে এখানে রেঞ্জ বৃদ্ধি করার জন্য তাহলে কি করতে হবে, অ্যামিটারের সাথে একটা রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযুক্ত করতে হবে, তাই না? এই যে প্যারালালে আমরা সংযুক্ত করলাম, তাহলে এটা কি হবে, RSH। তাহলে ইনপুট ভোল্টেজ থেকে যে কারেন্টটা বের হবে সেটা কি কারেন্ট, সেটা কি কারেন্ট হবে, দেখো লাইন কারেন্ট। তাহলে এটা হবে লাইন কারেন্ট। তাহলে দেখো লাইন কারেন্ট বা লোড কারেন্ট, এটা হবে লাইন কারেন্ট বা কি কারেন্ট, লোড কারেন্ট। আর মিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে অ্যামিটারের মধ্য দিয়ে, সেটা হবে আমার মিটার কারেন্ট, তাই না, মিটার কারেন্ট। আর শান্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটা হচ্ছে শান্ট কারেন্ট। এবং লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা কি কারেন্ট, লোড কারেন্ট, সেটা তোমরা জানোই। ওকে, এটা তো দিতে হবে না। ওকে, আচ্ছা, এটা তো শান্ট রেজিস্ট্যান্স, তোমরা দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্যান্সটা কি, শান্ট রেজিস্ট্যান্স। এখন তোমাকে যদি বলা হয় যে ভাই অ্যামিটারের মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স নাই, অ্যামিটারে কি নিজস্ব কোনো রেজিস্ট্যান্স নাই, হ্যাঁ তোমরা বলো তো যে অ্যামিটারে কি নিজস্ব কোনো রেজিস্ট্যান্স নাই, অ্যামিটারে তো নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে মিটার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অ্যামিটারের মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে মিটার রেজিস্ট্যান্স। তো আমরা এখানে একটু ছোট করে পরিচয় দিতে পারি, আমরা যখন উত্তর করব, সমাধান করব, উত্তর লিখবা যে এখানে এখানে হচ্ছে ভি ইন মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, তারপর হচ্ছে আই এম মানে কি মিটার কারেন্ট, তারপর হচ্ছে আর এম মানে কি মিটার রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে কি দেখো আর এস এস মানে কি শান্ট রেজিস্ট্যান্স, তারপর দেখো আইএসএস মানে কি শান্ট কারেন্ট, তারপর দেখো আইএল মানে হচ্ছে লোড কারেন্ট। ওকে ফাইন, তো এগুলো প্রথমে তোমাকে পরিচয় দিলাম, মানে এখানে যা যা সার্কিটে আছে তাই তাই তুমি এখানে লিখলা, ডিসক্রাইব করলা, বর্ণনা করলা। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা একটা থিওরি দেখব, যে থিওরিটা হচ্ছে এরকম, কারশফের সূত্র। হ্যাঁ, কারশফের সূত্র তোমরা জানো, এর আগে তোমরা জেনে এসেছো যে কারশফের সূত্র হচ্ছে কোনো একটি বিন্দুতে, সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল কি হয়, শূন্য হয়। সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। অথবা আমরা বলতে পারি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, অথবা আমরা বলতে পারি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে দেখো আমি যদি বলি এই যে লাইন কারেন্ট, এই যে লাইন কারেন্টটা, এই লাইন কারেন্টটা হচ্ছে, আমি যদি বলি এই বিন্দুর কথা চিন্তা করো, একটা বিন্দু ধরো, এই বিন্দুটাকে আমরা যদি একটা ধরে নেই, সাপোজ এই বিন্দুটাকে আমরা ধরে নেই যে এ বিন্দু, হ্যাঁ এ বিন্দু, তাহলে এ বিন্দুতে আগত কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট, আর এ বিন্দু থেকে নির্গত কারেন্ট কি, এই বিন্দু থেকে নির্গত কারেন্ট হচ্ছে মিটার কারেন্ট আর শান্ট কারেন্ট। মিটার কারেন্ট আর শান্ট কারেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দুতে
KCL অ্যাপ্লাই করে পাই, এর মধ্যে KCL অ্যাপ্লাই করে কি পাবো দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম যে সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি হয়, সমান হয়। তাহলে আগত কারেন্ট কি এখানে IL, নির্গত কারেন্ট কি হবে IM প্লাস ISS, তাই না? আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান, অথবা সার্কিটের কোনো একটি বিন্দুতে সকল সকল মানে কারেন্টের, আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল 0, সেখান থেকেও কিন্তু আমরা এটা বের করতে পারি। হ্যাঁ, এক কথা মাথায় রাখবা যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তার আগত হচ্ছে কি কারেন্ট, এখানে লাইন কারেন্ট, আর নির্গত হচ্ছে মিটার কারেন্ট আর শান্ট কারেন্ট। বুঝলা? বুঝলা? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, এই যে শান্ট রেজিস্ট্যান্সটা এখানকার একটা ভোল্টেজ ড্রপ, আর মিটার রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বা অ্যামিটারের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা লিখতে পারি অতএব শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ইকুয়াল অ্যামিটারের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। বুঝলা? শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কি এবং অ্যামিটারের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কি, এবার আমরা সেটা দেখব। দেখো শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপটা কি, দেখো খেয়াল করো। ভোল্টেজ ড্রপ মানে কি ভাইয়া? ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে V = IR, তাই না? তার মানে ভি কি, ভি হচ্ছে শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, তাহলে VSH ইকুয়াল কি হবে, তাহলে I মানে কি ISH, আর R মানে কি RSH, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ, বা তোমার ডিরেক্ট এটা এভাবে লিখতে পারো যে ISH ইন্টু RSH, এটা ভোল্টেজ ড্রপ। কার ভোল্টেজ ড্রপ? শান্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এবার আসো যে অ্যামিটারের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কি হবে। অ্যামিটারের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হবে, আমি যদি বলি যে V = IR, তাহলে এটাকে যদি আমি মিটারের ক্ষেত্রে ভোল্টেজটা ধরি, মানে মিটারের ভোল্টেজ ড্রপটা ধরি অ্যামিটারের, তাহলে দেখো কারেন্টটা কি হবে মিটার কারেন্ট, আর রেজিস্ট্যান্সটা কি হবে মিটার রেজিস্ট্যান্স। এটা কি বুঝলা তোমরা? তাহলে আমরা লিখতে পারি IM RM। আচ্ছা, তোমরা একটু থাকো আমার সাথে, আমি একটু জাস্ট আসতেছি এখন। ওকে, ঠিক আছে। দেখো এখান থেকে, এই সমীকরণ থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা শান্ট রেজিস্ট্যান্সের মানটা বের করব। কিসের মান বের করব? শান্ট রেজিস্ট্যান্সের মানটা বের করব। তাহলে শান্ট রেজিস্ট্যান্সের মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? শান্ট রেজিস্ট্যান্সকে এখানে রাখতে হবে। এখানে গুণ অবস্থায় কি আছে? এখানে গুণ অবস্থায় আছে এখানে শান্ট কারেন্ট। তাহলে শান্ট কারেন্টকে এদিকে নিয়ে আসো। কার সাথে গুণ করে দিবা বলো তো? এখানে আমাদের গুণ করে দিতে হবে আচ্ছা দাঁড়াও একটু, এই শান্ট কারেন্টকে আমরা শান্ট রেজিস্ট্যান্সটা এখানে রাখলাম। শান্ট কারেন্টটাকে আমরা ভাগ করে দিই। কার নিচে ভাগ করে দেব? মিটার কারেন্টের নিচে আমরা শান্ট কারেন্টটাকে ভাগ করে নিব। আর সাথে কি দেখতেছে? RM। ওকে, এবার দেখো শান্ট রেজিস্ট্যান্স ইকুয়াল IM ISH। এই IM ISH এটার মানে কি জানো? IM ISH এর মানে কি? আচ্ছা, IM দ্বারা লব এবং হরকে ভাগ দেই। দেখো আমরা যদি IM দ্বারা লব এবং হরকে ভাগ দেই, খেয়াল করো তো কি হয়। IM দ্বারা যদি আমি লব এবং হরকে ভাগ দেই, তাহলে এখানে IM ভাগ IM, আর এখানে ISH ভাগ IM। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে কি? RM।
তাহলে একটু খেয়াল করো, একটু জাস্ট খেয়াল করো যে আর এস এস ইকুয়াল আই এম কেটে যাবে, তাহলে উপরে থাকবে কি 1 আর নিচে থাকবে কি আই এস এস ভাগ আই এম ইন্টু আর এম। দেখা যাচ্ছে কি নিচ পর্যন্ত? নিচ থেকে দেখা যাচ্ছে? ওকে, আর বেশিক্ষণ নাই, এখনই শেষ হবে। দেখো একটু খেয়াল করো, উপরে 1 আছে, নিচে আইএসএইচ আর আইএম আছে। আইএসএইচ ভাগ আইএম, এইটার অর্থ কি জানো? মানে এক কথায় মিটার শান্ট কারেন্ট এবং মিটার কারেন্টের অনুপাত, শান্ট কারেন্ট এবং মিটার কারেন্টের অনুপাত হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এবং সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে এখানে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। কি দ্বারা? এন দ্বারা। তাহলে আমরা লিখতে পারি না এভাবে, যে আমরা লিখতে পারি যে আর এস এইচ ইকুয়াল উপরে 1 নিচে হচ্ছে এন ইন্টু আর এম। লিখতে পারি কিনা? এভাবে লিখতে পারি কিনা বলো? এভাবে তো লেখা যাচ্ছে, তাই না? যেহেতু আইএসএস ভাগ আইএম ইজ ইকুয়াল টু এন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমাদের একটু এখানে একটু ঝামেলা আছে। দেখো এখান থেকে যদি আমি শান্ট কারেন্টের মানটা বের করি, এইখান থেকে দেখো আইএল ইকুয়াল আইএম প্লাস আইএসএস, তাহলে এখান থেকে যদি আমি শান্ট কারেন্টটা বের করতে চাই তাহলে কীভাবে বের করতে হবে? দেখো একটু খেয়াল করো, আইএসএসটাকে সমানের এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? আইএল মাইনাস আইএম। তাহলে একটু থিঙ্ক করে দেখো যে আমার শান্ট কারেন্টটা কোথায় আছে এখানে। এই লাইনটাতে একটু পরে আসি, এই লাইনটাতে একটু পরে আসি। দেখো একটু এখানে দেখো, যেখানে আমাদের শান্ট কারেন্টটা কোথায় আছে, শান্ট কারেন্টটা আমার এখানে আছে, কিন্তু আমি একবারে শুরু থেকে তোমাদের দেখাই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। এখান থেকে দেখো, এই যে শান্ট কারেন্ট, এই শান্ট কারেন্টের জায়গায় আমরা আর এস এস ইকুয়াল আইএমটা উপরে রাখো। শান্ট কারেন্টের জায়গায় কিন্তু আমরা এই যে আইএল ভাগ আইএম করতে পারি। দেখো তাহলে আইএল ভাগ যদি আইএম করি, আইএল ভাগ আইএল মাইনাস আইএম, এই লাইনটা জাস্ট একটু বলো তো আমাকে, বুঝছো কিনা? জাস্ট এতটুকু বলো যে এইটা বুঝছো কিনা। এই শান্ট কারেন্ট ইকুয়াল আইএল মাইনাস আইএম, তাহলে এই যে এখানে শান্ট কারেন্ট আইএসএস, এই আইএসএস এর জায়গায় কিন্তু আমি আইএল মাইনাস আইএম বসাইছি। জাস্ট এতটুকু বুঝছো কিনা একটু বলো। এবার আমরা যে কাজটা করবো দেখো, এবার হচ্ছে আমরা ভাগ দেব। কি দ্বারা ভাগ দেব? আইএম দ্বারা ভাগ দেব। এবার যদি আমরা আইএম দ্বারা উভয়পক্ষকে ভাগ দেই তাহলে দেখো কেমন হয় বিষয়টা। আর সাথে কি আছে? গুণ অবস্থায় আছে আর এম। এই যে আর এমটাকে এখানে গুণ অবস্থায় রাখো। আচ্ছা, নিচে হয়তো দেখতে অসুবিধা হবে তোমাদের, আমি উপরে ডিরেক্ট করাচ্ছি। একটু দেখো এখানে আর এস এস ইকুয়াল আইএম, আইএম দ্বারা উভয় পক্ষকে ভাগ দাও, লব এবং হরকে ভাগ দাও, লব এবং হরকে আইএম দ্বারা ভাগ দাও। দেখো লব এবং হরকে যদি আমি আইএম দ্বারা ভাগ দিই এখানে, তাহলে কি দেখতেছে? আইএল মাইনাস আইএম ভাগ আইএম, ওকে, ইন্টু মাঝখানে গুণটা এইটা ইন্টু আর এম। এবার আসো, আর এস এস ইকুয়াল আইএম ভাগ আইএম মানে কি? 1 কেটে যাবে, 1 থাকবে। আর আইএল ভাগ আইএম মানে কি? আইএল ভাগ আইএম মানে হচ্ছে আমার এখানে, খেয়াল করো, আইএল ভাগ আইএম মানে হচ্ছে কিন্তু আমার এখানে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, আমার মিস্টেকলি দেখো একটু ভুল হয়ে গেছিল, যে আইএল আইএল ভাগ আইএম মানে হচ্ছে লোড কারেন্ট এবং মিটার কারেন্টের অনুপাত হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যেটাকে আমরা বলতে পারবো এন, যেটাকে আমরা কি বলতে পারবো? এন বলতে পারবো। ঠিক আছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেটাকে আমরা কি বলতে পারবো? এন বলতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারি এন মাইনাস 1, কারণ এখানে আইএম আইএম কেটে যাবে, মানে এই আইএমটাকে আমরা যদি দুই জায়গায় ভাগ করে দিই, আইএল এর নিচে ভাগ করে দিলাম, আইএম এর নিচেও ভাগ করে দিলাম। আইএল এর নিচে যদি ভাগ করে দেই তাহলে কি হবে? আইএল ভাগ আইএম হবে, সেটা হবে কি? এন। আর আইএম এর নিচে আইএম ভাগ করে দিলে আইএম আইএম কেটে যাবে, তাহলে থাকবে কি? 1 আর ইন্টু আর এম। তাহলে অতএব আর এস এইচ ইকুয়াল আর এম কে 1 দ্বারা গুণ দাও, তাহলে আর এম ভাগ এন মাইনাস 1। এটা হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো।
দেখানো হলো। কেউ কি আছো যে বোঝো নাই? একটু বলো তো, আমাকে কমেন্ট করো যে বুঝছো কিনা। বলো কোন লাইনটা বোঝো নি, বলো। আমি শুরু থেকে আরেকবার বলি তোমাদের, দেখো শুরু থেকে আরেকবার বলি, তাহলে আশা করছি এবার ক্লিয়ার হয়ে যাবা। দেখো এ বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করে পাই, প্রথমে একটু খেয়াল করো কি পাইছিলাম, লোড কারেন্ট ইকুয়াল আইএম প্লাস আইএসএইচ, সেটা সার্কিটে তোমাদের বুঝাইছিলাম শুরুতেই। তারপর এখান থেকেই এই লাইন থেকে কিন্তু আমরা চাইলে এই লাইনটাকেই আমরা চাইলে কিন্তু এইখানে কনভার্ট করতে পারি। দেখো আইএসএইচ ইকুয়াল আইএল মাইনাস আইএম, এই যে আইএল মাইনাস আইএম কনভার্ট করে ফেলছি। হ্যাঁ ওকে, তারপরের লাইনে আসো। এবার শান্টের আড়াইতে ভোল্টেজ ড্রপ এবং মিটারের আড়াইতে ভোল্টেজ ড্রপ। শান্টের আড়াইতে ভোল্টেজ ড্রপ হচ্ছে আইএসএইচ ইন্টু আরএসএইচ ইকুয়াল আইএম ইন্টু আরএম। যদি আমি এখান থেকে আর এসটাকে ঠিক রাখি, তাহলে আমার এখানে গুণ অবস্থায় আছে কে, আইএসএইচ, তাহলে এই গুণটাকে সমানের ওদিকে নিয়ে গিয়ে কি করে দাও, ভাগ করে দাও। তাহলে কার নিচে ভাগ হবে, কারেন্টের নিচে ভাগ হবে। কোন কারেন্ট, মিটার কারেন্ট। এই মিটারের কারেন্টের নিচে আমরা শান্ট কারেন্টকে ভাগ করে দিলাম, আর গুণ অবস্থা থাকলো কে, মিটার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা এবার পরের লাইনে আসো। পরের লাইনে আমরা কি করছি, পরের লাইনে আমরা হচ্ছে যে কাজটা করছি, এখানে যে শান্ট কারেন্টের নিচে দেখতে পাচ্ছ আইএসএইচ, এই শান্ট কারেন্টের মান কিন্তু আমরা শুরুতেই বের করছিলাম, এই যে এখানে আইএল মাইনাস আইএম, এই যে এখানে লিখছি আইএল মাইনাস আইএম ইন্টু আরএম ইন্টু আরএম। ওকে, এবার আসো, এবার এই লাইনে খেয়াল করো এখানে। তাহলে আর এস এইচ, এখানে কি করলাম, এখানে হচ্ছে আমরা লব এবং হরকে, লব এবং হরকে, লব এবং হরকে আমরা কি করছি, আইএম দ্বারা ভাগ করছি, আইএম দ্বারা ভাগ, লব এবং হরকে আইএম দ্বারা ভাগ করছি। লব এবং হরকে আইএম দ্বারা ভাগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের আইএম, এখানকার আইএম কেটে যায়, কেটে গেলে কি হয়, 1 হয়। আর নিচে এই যে এখানে আইএল, এই আইএল এর নিচেও কিন্তু আইএম আছে, আবার এখানেও আইএম যেটা, সেই আইএম এর নিচেও কিন্তু এখানেও আইএম আছে। তাহলে এই আইএল এর নিচে আইএম হলে আমাদের হয় কি, এন, এন হচ্ছে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আইএল ভাগ, দেখো আইএল ভাগ আইএম ইকুয়াল এন। ঠিক আছে, তাহলে এই যে আইএল ভাগ আইএম, এখানে এন লিখলাম, আর আইএম ভাগ আইএম মানে কেটে গেল, কেটে গেলে হলো 1। ঠিক আছে, ইন্টু আর এম। তাহলে এই আর এমটা কি 1 এর সাথে গুণ হবে না, লবে আছে, লবে 1 আছে, 1 এর সাথে গুণ হয়ে গেল, তাহলে এম ভাগ এন মাইনাস 1 দেখানো হলো। ঠিক আছে, তাহলে শান্ট রেজিস্ট্যান্স ইকুয়াল আর এম ভাগ এন মাইনাস 1। ক্লিয়ার? তোরা বুঝছো, বুঝছো কিনা একটু বলো, বুঝছো কিনা এবার একটু আমাকে জানাও। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্সার, তোমরা চাইলে এখান থেকে ছবি উঠায় নিতে পারো। ঠিক আছে, বা একটা স্ক্রিনশট নিতে পারো। সার্কিটটা অবশ্যই দিতে হবে, সার্কিটটা আমি মিশাই ফেলছি, সার্কিটটা দিবা। ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশ নিয়ে আলোচনা করব আমরা। সেই সাথে তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।